দোষারোপের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না। দুর্নীতিগ্রস্ত লোকগুলার একটা বড় নেটওয়ার্ক আছে। আমাদের প্রায় 18 জন কর্মকর্তা কর্মচারী, আমি জাস্ট 9টা বাজে উপস্থিত পেয়েছি 8 জন। মেয়রের কাজ আমার কাজ, আমার কাজ মেয়রের কাজ। এই শহরটাকে পরিবর্তন করতে চাই। নেপালের মতো একটা ছোট রাষ্ট্র, তাদের রাস্তায় এখন কিন্তু একটা কাগজের টুকরা পাওয়া যায় না। সেই ক্ষেত্রে হোয়াই নট, আমরা কেন পারবো না? চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, তার উপর আছে সমুদ্র বন্দর, পাহাড়, নদী, এছাড়া বলা যায় যে অনন্য এক ঐতিহ্য আছে এই নগরীর। কিন্তু এই যে অপার সম্ভাবনাময় এই নগরী কিন্তু দীর্ঘদিন ধরে আসলে যে মোকাবেলা করতে হচ্ছে তাকে জলাবদ্ধতা, যানজট এবং অপরিকল্পিত একটা নগরায়ন, যেটা বলা যায় যে পরিবেশ দূষিত হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে নাগরিকদের সেবাদানেও কিন্তু অনেক চ্যালেঞ্জ দেখা দেয়। আর এই কারণেই কিন্তু তার প্রেক্ষাপটেই কিন্তু এখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর যে নতুন নেতৃত্ব, তার কাছে নগরবাসীর একটা স্বাভাবিকভাবে একটা চাওয়া পাওয়ার জায়গাটা অনেক বেশি হয়ে গেছে। আমরা জানি সম্প্রতি চট্টগ্রামের উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ তে নবনিযুক্ত হয়েছেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকে তার এই চট্টগ্রাম নিয়ে তার পরিকল্পনা, অগ্রাধিকার, চ্যালেঞ্জ এবং একটি পরিকল্পিত আধুনিক এবং সবুজ একটা নগরায়ন যদি করার তার কি পরিকল্পনা আছে। ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার কলাকৌশলী এবং যারা দেখবেন অগণিত দর্শক শ্রোতা, তাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগতম। যে আমরা আসলে ক্যাম্পাস টাইমসের যে প্রতিদিনকার আসলে এই আয়োজন পলিটিক্যাল পালস, আমরা এখানে সবসময় একজন বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানাই এবং জানার চেষ্টা করি তার কাছ থেকে। আপনি সম্প্রতি আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। আসলে একটা নতুন দায়িত্ব সবার কাছেই কিন্তু খুব নতুন কিছু পাওয়ার একটা আনন্দ, কিন্তু তারপরে একটু জানতে চেষ্টা করব এই চট্টগ্রাম নিয়ে আসলে এত মানুষের এত কিছু যে মানুষ অবহেলিত বলা যায় এক প্রকারের, যেখানে জলাবদ্ধতা আছে এবং যানজট আছে, এবং সবচেয়ে বড় যেটাতে আপনি যেটার দায়িত্বে আছেন অপরিকল্পিত একটা নগরায়ন, যেখানে অপার সম্ভাবনা থাকার পরও এরকমভাবে পড়ে আছে। আসলে আপনি নতুন দায়িত্ব নেওয়ার পর কেমন দেখছেন? এটাকে খুব ভারী মনে হচ্ছে নাকি না আপনি পারবেন এরকম কিছু? না, ইট ইজ চ্যালেঞ্জিং জব। যেহেতু আপনি জানেন, আপনি যে কথা বলেছেন, পাহাড়, সমতল, কর্ণফুলী নদীর পাড় এবং বঙ্গোপসাগর সব কিছু মিলিয়ে একটা অপার সম্ভাবনার জায়গা এই বন্দর নগরী বলেন আর আমাদের বাণিজ্যিক রাজধানী বলেন এই চট্টগ্রাম। আজ থেকে যদি 25 বছর 30 বছর আগের কথা বলেন, যে এই অঞ্চলেই এরকম একটা সুন্দর এলাকা, এটা একটা বিরল ছিল। কালের বিবর্তনে বলেন বা ধারাবাহিকভাবে পেশিবাদী সরকারের দীর্ঘদিন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় জোর করে থাকার কারণে এখানে অপরিকল্পিতভাবে নগরায়ন করা হয়েছে। মেগা প্রকল্পের নামে সেখানে মেগা লুটপাট করা হয়েছে। সব কিছু মিলিয়ে যেটা আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান, তার যে নির্বাচনী অঙ্গীকার এবং চট্টগ্রামের প্রতি তার যে ভালোবাসা, তার বাবার স্মৃতি, এবং এই চট্টগ্রাম থেকে তার বাবা স্বাধীনতা ঘোষণা করেছে, সব কিছু মিলিয়ে চট্টগ্রামকে তিনি নান্দনিক, সবুজ এবং একটা আলোকিত চট্টগ্রাম করার ওনার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার মনে হয় যে আমাকে এই কঠিন চ্যালেঞ্জের
মোকাবিলা করার জন্য দায়িত্ব দিয়েছেন। অবশ্যই তিনি নিজেও বলেছেন এই শেয়ার অত্যন্ত গরম। জি জি আমি যখন প্রথম দিন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারে বসেছি, আমার মনে হচ্ছিল যে আমি কোথায় আসলাম। যে ভবন থেকে চট্টগ্রামের উন্নয়ন হবে, যে ভবন থেকে চট্টগ্রামকে আলোকিত করা হবে, যে ভবন থেকে চট্টগ্রামের পরিকল্পনা করা হবে, সেই ভবনের যে অবস্থা, জি জি সেই ভবনের ছাদের নিচের মানুষগুলার যে অবস্থা, যারা সেবা দিবে জি জি তাদের যে আচার আচরণ, সব কিছু মিলিয়ে আমার কাছে কিছুটা ভারী মনে হয়েছিল। পরবর্তী পর্যায়ে আমার দীর্ঘদিনের পথ চলা, এই নগরেই আমার বেড়ে ওঠা, এখানে আমি এখানে পথে লেখাপড়া ঘাটে হাটে করেছি। তো আপনি সংগ্রামও করেছেন। এখানে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। এখানে পেশিবাদ বিরোধী আন্দোলনের একটা লম্বা সময় আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। এই শহরের অলিতে গলিতে আমার বিচরণ ছিল। কাজে এখানে জলাবদ্ধতার কারণ, এখানে যানজটের কারণ, এই বিষয়গুলো আমার দীর্ঘদিনের চলার পথে আমি মাঝে মধ্যে চিন্তা করতাম যে এই রাস্তায় যানজট কেন, এই এলাকায় কেন পানি উঠে। জি। সবকিছু মিলিয়ে আমি সমস্যাগুলো আমার খুব কাছ থেকে দেখেছি। এখানে আমি একটু একটু জানতে চাইবো, যেহেতু আপনার খুব পরিচিত একটা শহর, আপনার সব জানা চেনা, আপনি দায়িত্ব গ্রহণ করেছেন 1 মাসের অধিক হয়ে গেল। অধিক হয় নাই, মাসের কম এখনো। 1 মাস থেকে একটু কম আছে। একটু কম। আপনি জুন মাসে দায়িত্ব গ্রহণ জি, করেছেন। জি। জি 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 তাহলে এই যে আপনি দায়িত্ব গ্রহণ করার পরে আপনার কি এমন কোনো একটা মানে ল্যান্ডমার্ক তৈরি করেছেন যে আমি 100 দিনের মধ্যে এই এই জায়গাগুলোর উন্নয়ন করতে চাই, এবং আপনার কাছে কোন জায়গাগুলো বেশি প্রায়োরিটি পাবে? এখানে কি জলাবদ্ধতা বেশি প্রায়োরিটি পাবে, নাকি যানজটকে নাকি অপরিকল্পিত নগরায়নের যে জায়গাটা সেখানে আপনি না, বেশি priority দিচ্ছেন? আমাদের মূল ফোকাস হলো উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কাজ হলো আমরা আবাসন নিয়ে কাজ করি জি এবং শহরের পরিকল্পনা আমরা করি। নগরায়ন মানে আমরা যারা এখানে বিল্ডিং করবে, জি। যারা এখানে অবকাঠামো করবে, তাদেরকে আমরা ড্রয়িং ডিজাইন সরবরাহ করি। আপনি যেটা বলেছেন জলাবদ্ধতার বিষয়ে, এই কাজগুলো মূলত করে কিন্তু সিটি কর্পোরেশন। জি জি পেশিবাদ সরকারের রাজনৈতিক কারণে সেই কাজগুলার একটা বড় অংশ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে চলে আসে। কিন্তু নগরায়নের সাথে কি জলাবদ্ধতার কোনো মিল আছে কোন জায়গা থেকে? ডেফিনেটলি আছে। অবশ্যই আছে। আমরা হয়তো এই যে খালের কোথায় খাল আছে, কোথায় নালা আছে, কোথায় ড্রেনেজ হবে, এটা মানে সঠিকভাবে এগুলা- যদি নগরায়ন পরিকল্পনা করা হয় তাহলে অবশ্যই সেখানে পরিকল্পনাটা যানজট এবং যদি করা জলজট হয়, দুটোকেই কমানো রাইট, সম্ভব। পরিকল্পনাটা যদি আমরা সঠিকভাবে করি, পরিকল্পনা মাফিক যদি সেবা প্রতিষ্ঠানগুলা যদি কাজ করে, জি। তাহলে নগরায়নটা সঠিকভাবে হবে। জি। এখন ওই যে আপনি যেটা জলাবদ্ধতার বিষয় বলেছেন, 36টি খাল নিয়ে একটা মেগা প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপর অর্পণ করা হয়। এই প্রকল্প যখন তৎকালীন এই উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আসে, তারা এটা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে তারা এই কাজগুলো বাস্তবায়ন করা আরম্ভ করে। এটা 2013 সালের একটা প্রকল্প। জি। সেটা ধারাবাহিকভাবে তাদের এই প্রক্রিয়াগত কারণে এবং কাজের মন্থরগতি, এই খাল পারে অনেকগুলা ভবন, এইসব এই ভবন দীর্ঘসূত্রিতাটার হ্যাঁ, কারণটা কি? দীর্ঘসূত্রিতার কারণ হলো রাজনীতি। তাদের দলীয় লোকজনের হয়তো ভবনকে রক্ষা করা বা অ্যালাইনমেন্ট পরিবর্তন করা বারবার, তারপর যে এই যে আপনি ভবনের এবং জমির ক্ষতিপূরণের প্রক্রিয়াটা হলো একটা বাংলাদেশের যে ক্ষতিপূরণ আমরা দিই, সেটা এটা তো আইনই আছে। পাক্কলিক যে ব্যয়, জি। তার 3 গুণ দিতে হয়। জি। সবকিছু মিলিয়ে, এবং এটা ডিসি অফিস করে, এলও সেকশন, এটা করতে কিন্তু একটা লম্বা সময় তারা নেই। যার কারণে লোকজনকে যদি আপনি ক্ষতিপূরণের টাকা দিতে না পারেন, তার জায়গা তো আপনি ব্যবহার করতে ব্যবহার পারছেন করতে না। পারবেন না।
তো এই কারণে আর্মিরা আমাদের 36টা খালের মধ্যে ইতিমধ্যে আমি দায়িত্ব নেওয়ার পর আমি দেখেছি যে 30টা খাল 100% কমপ্লিট হয়েছে। এখানে শুধু খাল না, শুধু খাল খনন না, দুই পারে রিটার্নিং ওয়াল করা হয়েছে, রেগুলেটর করা হয়েছে, সুইচ গেট করা হয়েছে, 5,500-এর মতো ছোট বড় বিল্ডিং ভাঙ্গা হয়েছে। কাজে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জিং জব ছিল। তো এখানে একটা খাল, 5টা খাল 97-98% শেষ হয়েছে। একটা খাল যেটা হিজা খাল, এই খালটা প্রবর্তকের মুখ থেকে আরম্ভ হয়ে এটা বদ্দারহাট পর্যন্ত গিয়েছে। এখানে 68% কাজ হয়েছে। গত যে জলসাজ যেটা বলেন বা আমাদের জলাবদ্ধতা বলেন, যে ফানি উঠেছে, ফানি উঠে এই খালের সাথে সম্পৃক্ত অনেক দোকানপাট। 36টার মধ্যে কয়টা ডেভেলপ হয়েছে? 36টার মধ্যে মোটামুটি আপনি ধরতে পারেন 35টা কমপ্লিট হয়েছে, একটা খাল শুধু বাকি। এই খালে বৃষ্টির পানিতে এফেক্ট করেছে এবং এই এফেক্টের জন্য আমি চট্টগ্রামবাসীর কাছে চট্টগ্রামের যে জলাবদ্ধতা, সেটা কি ওই একটা খালের জন্য? ওই একটা খালের জন্য হয়েছে। বাকি কিছু খাল যেগুলো আছে এগুলা কর্পোরেশনের খাল। তো আমরা দোষারোপের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না। আমরা মনে করি সিটি কর্পোরেশনের কাজ আমার কাজ, আমার কাজ কর্পোরেশনের কাজ, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানও তাই মনে করে। জনগণের জন্য আমরা যৌথভাবে এই কাজগুলা করি। এখন এই হিজা খালের কারণে যে ক্ষতিটা হয়েছে সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীও দুঃখ প্রকাশ করেছে। আমিও যেহেতু পরহইল দায়িত্ব নিয়েছি, আমিও দুঃখ প্রকাশ করি যে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা হয়েছে এটার জন্য হয়তো প্রস্তুত ছিল না, আর্মিরাও বুঝতে পারে নাই। কারণ রিটার্নিং একটা বাদ দিয়ে রিটার্নিং ওয়ালের কাজ কবে নাগাদ এটা শেষ হতে পারে কাজটা? এটা এখন খাল কেটে দেওয়া হয়েছে। খাল কাটার কারণে এখন রিটার্নিং ওয়ালের কাজ করা যায় না, খালে তো ফানি। তো আমরা যখন বৃষ্টিটা কমবে তখন এই কাজটা আরম্ভ হবে অক্টোবরের দিকে, এবং আমরা আশা করি ডিসেম্বরের ভিতরে এই কাজগুলো হয়ে যাবে। বাই দিস টাইম এখানে অ্যালাইনমেন্টে যে ভবনগুলো আছে এগুলো আর্মি ভাঙতেছে, ভাঙার প্রক্রিয়া চলে। এর বাইরে কিন্তু আরো অনেকগুলো খাল আছে, আরো 50-60টা খাল আছে, যেগুলা সিটি কর্পোরেশন এই খালগুলা যদি সংস্কার করে, তারা একটা প্রকল্প হাতে নিয়েছে, তাহলে চট্টগ্রামের জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। আমি যদি একটু জানতে চাই যে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক বা চাকতাই কালুরঘাট সংযোগের যে সড়কের কাজ, এই কাজটি আসলে কবে নাগাদ শেষ হতে পারে? এই কাজটা তো অনেক দিন ধরে চলছে। আপনার ওয়াসিম আকরাম উড়াল সেতু যেটা, এটা একই সময়ে মানে আওয়ামী লীগের আমলে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এই প্রকল্প হাতে নেওয়ার পর তারা ইস্পাহানির মধ্যে থেকে এটার স্টার্টিং পয়েন্ট এবং ফতেঙ্গা বিমানবন্দরে গিয়ে এটার শেষ পয়েন্ট, অর্থাৎ এখান থেকে উঠবে, ওখানে গিয়ে নামবে, ওখান থেকে স্টার্ট করবে, এখানে আসি নামবে। তাহলে একটা মিনিমাম জনগোষ্ঠীর সাথে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই উড়াল সেতু নির্মাণ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে 5 তারিখের পরে, পেশিবাদ মুক্ত হওয়ার পরে আমরা উপলব্ধি করেছি, অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মনে করেছে যে না, মিনিমাম লোকজনের জন্য এত বড় একটা বৃহৎ প্রকল্প এটা কোনো অবস্থায় শোভনীয় নয়। ফলে আমরা প্রস্তাব দিয়েছিলাম উন্নয়ন কর্তৃপক্ষ 15টা র্যাম্প করার জন্য, অর্থাৎ 15 স্থান থেকে লোকজন উঠবে নামবে। সেখানে মন্ত্রণালয় 9টা স্থানকে চিহ্নিত করে অনুমোদন দিয়েছে। আচ্ছা, এখন 9টা জায়গা থেকে উঠবে, 9টা জায়গা থেকে নামবে। 9টা স্থানের মধ্যে 60টার কাজ প্রায় শেষ পর্যায়ে, আর 2টা জায়গায় কিন্তু আমি যোগদানের পর অত্যন্ত মানে জোরে সোরে কাজ আরম্ভ হয়েছে। এর মধ্যে আমাদের পূর্তমন্ত্রী মহোদয় চট্টগ্রাম গিয়েছিলেন, উনি এই কাজগুলা দ্রুত শেষ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন, যার কারণে কাজের আবার গতি একটু বেড়েছে। আমি যোগদানের পর এটাকে আরো বেশি
বাড়িয়ে ফেলেছি। এবং আপনি জানেন যে আগ্রাবাদ এরিয়াটা অত্যন্ত জনবহুল এরিয়া। জি সেখানে 60টি সরকারি অফিসের সামনে একটা র্যাম্প বসবে, বিশেষ করে যমুনা, বাংলাদেশ বেতার, তারপরে আপনার জীবন বীমা কর্পোরেশন, বনানী কমপ্লেক্স, তারপরে আমাদের বৃহত্তর যে ভবনগুলো ভবনগুলো, মঞ্জুর মুর্শিদ খানের সেখানে অবকাঠামো আছে, রেলের জায়গা আছে। জি জি তো আমি কাজের সাথে আমি সবাইকে বলেছি যে আমার 6 ফুট রাস্তা লাগবে, আমার রাস্তার বাইরে আরো 6 ফুট, অর্থাৎ ওদের সীমানার ভিতরে এই 6 ফুট জায়গা আপনারা ছেড়ে দিন, আমরা যেটা ক্ষতিপূরণের টাকা যা আসে এটা আমরা অন স্পট দিয়ে দেব। তো কিছু কিছু এই সংস্থা এগ্রি করেছে, জি জি রেডিও বাংলাদেশ তারা দিতে রাজি হয়নি। তো আমরা মোটামুটি আমি দাঁড়িয়ে বলেছি সরকারের কাজের জন্যই তো আরেকটি সরকারি স্থাপনার কাছ থেকে Right, আপনি একটা চাচ্ছেন। এবং জনগুরুত্বপূর্ণ জনগণের কাজে সেটা ব্যবহার হ্যাঁ, করা আমি ওই হবে। কথাটা বলেছি, এটা জনগুরুত্বপূর্ণ কাজ এবং এখানে জনগণের স্বার্থ যেখানে জড়িত। আমি যেহেতু উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, আমি দায়িত্ব নিয়ে কাজ আরম্ভ করেছি। প্রয়োজনে যদি আপনাদের খারাপ লাগে আমার বিরুদ্ধে মামলা করেন, বাট আমি কাজ কিন্তু স্টার্ট করে আমি দিলাম। আমি এখান থেকে একটু জানতে চাইবো, আপনি বলেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আপনি জিরো টলারেন্সের কথা বলেছেন, এবং সিডিএতে আসলে এই স্বচ্ছতা বা জবাবদিহিতা এটা নিশ্চিত করার জন্য আপনি কি এ ধরনের কোনো পদক্ষেপের আমি কথা আমি ভেবেছেন? আমি যোগদানের পরে জি আমি প্রথম যেটা আপনি বলেছেন যে আমার টার্গেট কি, জি আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি যে ভবন থেকে চট্টগ্রাম শহরকে আমরা আলোকিত করব, সবুজ করব, নান্দনিক করব। সেই ভবনকে আগে একটা ফোকাসিং এ নিয়ে আসতে হবে। জি। মানুষের যাতে একটা CDA আস্থা ফিরে ভবনটার আসে, কথা বলছেন। সিডিএ ভবনটাকে মানুষের যাতে একটা আস্থার জায়গা দাঁড়ায়, যে এই ভবনে গেলে একটা ভালো সন্তোষজনক কিছু আমরা পাবো। আমি ড্রয়িং এর জন্য গিয়ে ঘোরাঘুরি করা লাগবে না, আমি উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আমার বিলের জন্য গিয়ে আমি সেখানে মানে সময় কালক্ষেপণ করা হবে না। এই কারণে আমি সেটা তো প্রথম হচ্ছে ব্যবস্থাপনাটাকে উন্নত, বা আপনি বলতে পারেন যে প্রযুক্তি নির্ভর, বা এটাকে বলতে পারি যে হয়রানি মুক্ত একটা জায়গা আপনি তৈরি করতে চাচ্ছেন। জি, এটা সিডিএ জি, ভবনকে নিয়ে জি, বলছেন। জি। জি এবং এই যে প্রথম আমি আমার কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি এটার উপর আমি ফোকাসিং করেছি। আমি দ্বিতীয় দিন আমি অনেকগুলা কক্ষে গিয়েছি। জি। প্রথমে আমি অ্যাকাউন্ট সেকশনে গিয়েছি, সেখানে আমাদের প্রায় 18 জন কর্মকর্তা কর্মচারী, আমি জাস্ট 9টা বাজে উপস্থিত পেয়েছি 8 জন। এতে আমি হতাশ হয়েছি। আমি তাদেরকে বলেছি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন না, যারা? প্রথম দিন আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, নেক্সট টাইম আমি কিন্তু ব্যবস্থা এটা নেব। আপনার জন্য প্রথম দিন হতে পারে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু তিনিও কিন্তু এই কাজটা আরো মানে সেই ফেব্রুয়ারিতে উনি ক্ষমতা গ্রহণের পর থেকে কিন্তু উনি এটা করে যাচ্ছেন। But- এখন কিন্তু মোটামুটি সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তারা, না শুধু আমরা তো আসলে প্রাইভেট অর্গানাইজেশনে আমরা যারা আছি আমরা কিন্তু অন টাইম যাই, টাইম ম্যানেজমেন্ট জি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সরকারি অফিসগুলোতে আগে এটা ছিল, কিন্তু এখন তো আমরা শুনি যে এখন সবাই এই জায়গাটায় খুব সচেতন। কিন্তু এতদিন পরে আপনি যদি বলে থাকি যে জুনে যদি আপনি এসে থাকেন আপনার এই জায়গাটায়, তাহলে কেন এতদিন পরেও ওই জায়গাটা মানুষ ইয়ে হলো না? এটা স্বাভাবিক, আমি গিয়ে তো এই অবস্থায় দেখেছি। সেক্ষেত্রে তো আপনার But অবশ্যই ব্যবস্থা নেওয়া আমি উচিত ছিল। যাইয়া যখন দেখলাম, আমি বললাম যে আমি আজকের দিনের জন্য আপনাদেরকে ক্ষমা করলাম, নেক্সট টাইম আই ডু অ্যাকশন। এরপরে কিন্তু কোনো ধরনের তাদের ভিতরে পরবর্তী থেকে আপনি আরো কয়েকবার সেখানে রাউন্ড না, আমি দিয়েছেন। গিয়েছি, আমি থার্ড টাইম সেকেন্ড টাইমও গিয়েছি। আমি মোটামুটি উপস্থিতি এখন উপস্থিতি পেয়েছেন। মোটামুটি নিশ্চিত হয়েছে যে তাদের আসা যাওয়াটার কোনো ধরনের কোনো সমস্যা আমি আর দেখি নাই। ফাইলিং সিস্টেমটা, জি আপনি এত বড় একটা প্রতিষ্ঠান যেটা নগর উন্নয়ন করবে, তাদের ফাইল রাখার যে সিস্টেম আমি দেখেছি যে তাদের ভিতরে সৌন্দর্য নেই, কাজে নগরকে কিভাবে সাজাবে। তখন আমি তাদেরকে বললাম যে আপনার পরিবারের যে দৈনন্দিন কার্যক্রম, আপনার স্ত্রী, আপনার সন্তানরা, তারা কি তাদের ব্যবহৃত জিনিসপত্র, মানে তাদের ডাইনিং টেবিল বই বা খাতা শোকেস যে এগুলো জায়গাগুলো, কি এইরকম রাখে? কোনা তাহলে এখানে কেন?
একটু আমাদের ফাইল টাইল বেশি, তো ফাইল টাইল বেশি ওকে, আপনি রেখে রাখেন, আপনি আলমিরাতে রাখেন, একটু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখেন, যাও এখন ফাইন। এখন মোটামুটি আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে যদি যান আপনি ডিসিপ্লিন দেখবেন। এবং যেহেতু এটা সেবাদান প্রতিষ্ঠান, আমি নির্দেশ দিয়েছি যারা সেবার জন্য আসবে তাদেরকে সালাম দিয়ে বরণ করার জন্য। একটু ছোট্ট করে যদি জিজ্ঞেস করতে চাই আপনার কাছ থেকে, যে এই যে আপনি ফাইল রাখার জন্য একটা গুছিয়ে রাখার একটা, এটার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? এটা কি প্রযুক্তি বা ডিজিটাল মাধ্যমে যেতে বলেছেন নাকি? না, আপাতত যেহেতু আমার অ্যানালগ সিস্টেম, বাট এটাকে একটু ওই অবস্থায় আছে, পরবর্তী পর্যায়ে এটা আমরা ডিজিটাল প্রক্রিয়াতে নিয়ে যাব। জি জি। তো এটা পরিবর্তন হয়েছে। তারপরে যারা সেবা নিতে আসে আমরা তাদেরকে যত দ্রুত সম্ভব তাদের সেবা দেওয়ার ব্যবস্থা করেছি। যদি আমরা করতে না পারি, আমাদের যদি প্রচলিত আইনে তাকে সন্তুষ্ট করতে না পারি, অন্তত ব্যবহার দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। এই কাজগুলো আমরা এটা ডিসিপ্লিনে নিয়ে আসছি। আর যেহেতু আমি নতুন যোগদান করেছি, আমার দলের নেতা কর্মীদের একটা ডিমান্ড ছিল, তারা দেখতে আসে, সালাম দিতে আসে। তো এটা এখন আমি নিয়ন্ত্রণ করে ফেলেছি, যেহেতু একটা অফিস, সেখানে এইভাবে অবাধ আসা যাওয়া, ভিজিটর আসা যাওয়া এটা কমিয়ে ফেলেছি। যারা সিনিয়র সিটিজেন, যারা সম্মানিত ব্যক্তি আসে, আমি অনেককে আমার অফিস থেকে বের হয়ে তাদেরকে লিফটের গোড়ায় পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। আর আমি চেষ্টা করেছি যে চট্টগ্রাম একটা বড় জেলা, এখানে মাননীয় সংসদ সদস্য অনেক বেশি, সবাইকে নিয়ে একদিন আমরা মত বিনিময় করেছি তারা কেমন চট্টগ্রাম চাই। তাদের চিন্তা চেতনার সাথে আমার চিন্তা চেতনা, আমার কর্মকর্তাদের চিন্তা চেতনার একটা প্রতিফলন আমি সৃষ্টি করেছি। আসলে শুধু কি এই বড় মানুষগুলোর চিন্তা চেতনার সাথে মিললে হবে নাকি আমার নগরবাসী? না না না, আমাদের নগরবাসীর প্রত্যাশা, আমার যে আমি যে প্রতিনিয়ত আমি কি করি, আমার কাছে মেসেঞ্জারে মেসেজ আসে, আমার হোয়াটসঅ্যাপে তাদের কথাবার্তা আসে, তারা কি জিনিসটা চাইছে, তাদের পরামর্শ কি, জেনারেল মার্সের পরামর্শ নিচ্ছি, হকারদের সাথেও কথা বলেছি এবং বিভিন্ন শ্রেণী পেশা। সাধারণ মানুষের কথা বললেন, আমি একটু ছোট্ট করে জানতে চাই, চট্টগ্রামে যে সাশ্রয়ী আবাসনের পরিকল্পনার কথা আপনি বলেছেন, আমরা এই যে নিম্ন বা মধ্যবিত্ত মানুষগুলো, তাদের জন্য আসলে এই মানে এটা কিভাবে বাস্তবায়িত হবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলেছি, উনি ওনার কথাবার্তা বলেছে, উনি প্রকল্প কিভাবে নিতে হবে, প্রকল্পের ব্যয় কিভাবে হবে এবং কোনো অবস্থায় টাইম এক্সটেনশন হবে না, নগরকে সুন্দর করতে হবে এবং সবুজায়ন করতে হবে। ওনার যেগুলা রাজনৈতিক কমিটমেন্ট বা নির্বাচনী কমিটমেন্ট, এগুলো উনি ব্যক্ত করেছে। আপনি যেটা বলেছেন, উনি আমাদেরকে বলছে সততার সহিত দায়িত্ব পালন করতে হবে। এখন নগরবাসী চট্টগ্রাম নগরের ব্যাপারে যখন কথা আসছে, আমি আমার কথাগুলো উপস্থাপন করেছি। আমি ওনাকে বলেছি যে আমরা যে কাজটি করতে চাই, মাননীয় মেয়র, আমি, তারপরে ওয়াসার যিনি এমডি ইঞ্জিনিয়ার জানা আলম সেলিম, উনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার, কর্ণফুলী গ্যাসের ম্যানেজিং ডাইরেক্টর এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, অর্থাৎ সেবাদান প্রতিষ্ঠানগুলা আমরা একসাথে নিচে সমন্বয়ের ভিত্তিতে কাজ করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে, আপনি এই যে বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন, এইগুলো এদের মধ্যে কি সমন্বয়ের কোনো অভাব দেখা যাচ্ছে, বা এই সমস্যার কারণেই কি এতদিন ধরে চট্টগ্রামবাসী এতটা দুর্ভোগ? ডেফিনেটলি কিছু সমস্যা ছিল, এখানে ইগো কাজ করে যে আমি বড়, মেয়র সাহেব বলতে পারে আমি বড়, আমি বলবো যে না আমার সাথে আমি বড়, ওয়াসা বলবে ওয়াসা বড়, বাট আমরা কেউ বড় না, আমরা সবাই। এই যে সিডিএস, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং বন্দর কর্তৃপক্ষ, এই সবার এই যে কার্য সম্পন্ন করাটা, এটা সমন্বয়টা আপনারা কিভাবে করবেন বলে আপনারা? আমরা মেইনলি তিনজন বসেছিলাম মূলত এখানে, আপনার সিটি মেয়র, আমি এবং ওয়াসার এমডি, আমাদের তিনজনের কাজ কিন্তু বেশি। এর পাকে আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাজ আছে, তারা ইলেকট্রিসিটি সরবরাহ দেবে,
তারপর যে কর্ণফুলী গ্যাস তো নিজেদের গ্যাস এখন নাই, এখন বাইরের থেকে এনে সরবরাহ চলছে। করা হচ্ছে, জি। সেটারও একটা বিষয় এখানে কাজ করে। যার কারণে আমাদের কথা হচ্ছে এইভাবে যে সাদাত ভাইয়ের কাজ মানে আমার কাজ, অর্থাৎ মেয়রের কাজ আমার কাজ, আমার কাজ মেয়রের কাজ। আমরা উই আর ইউনাইটেড, উই ক্যান ডু দিস, যে আমরা এই শহরটাকে পরিবর্তন করতে চাই। জি। নেপালের মতো একটা ছোট রাষ্ট্র, একটা গরিব দেশ, তাদের রাস্তায় এখন কিন্তু একটা কাগজের টুকরা পাওয়া যায় না। জি। সেই ক্ষেত্রে হোয়াই নট, আমরা কেন পারবো না? তো এই কথাটা আমরা এক হয়েছি, এবং আমরা এও বলেছি আমরা কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত হব না, কারণ দুর্নীতিগ্রস্ত লোকগুলার একটা বড় নেটওয়ার্ক চেইন আছে। তৈরি হয়ে যায়। সিটি কর্পোরেশনে আছে, আমার এখানে আছে, ওয়াসাতে আছে, বিদ্যুতে আছে, এরা আবার সবাই ইউনাইটেড। তো আমরা যদি, যেহেতু আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত, জনগণের কাছে আমাদের কমিটমেন্ট আছে, কাজে আমাদেরকে যদি আমাদের সততা না থাকে তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না। সেটাও আমরা কমিটমেন্ট করেছি, এবং আমরা চলার পথ একসাথে হবে। আমরা কেউর উপর কেউ দোষারোপ করব না, এটাও দোষারোপ না সিদ্ধান্ত করে নিয়েছি। সমাধানের পথ খুঁজে Right. বের করব। আরেকটা কথা আপনি বলেছেন, এই যে নিম্ন আয়ের লোকদের জন্য জি। আমরা বাসস্থানের ব্যবস্থা করা, জি, এটা জি। মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্বাচনী এখতিয়ার ছিল, কমিটমেন্ট ছিল। আমরা সেই প্রকল্পটা হাতে নিতে চাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের থেকে কোনো টাকা, সরকার টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে যেহেতু আমার ল্যান্ড আছে, আমি বিনিয়োগকারী খুঁজবো, দেশি বিদেশি। যেমন চাইনিজদের সাথে একটা বৈঠক হয়েছে, জি। তারা আবাসন খাতে তারা ইনভেস্ট করতে চায়, জি। সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপার আছে। উন্নয়ন কর্তৃপক্ষ কত সময় দিতে পারে, তারা কত সময়ের ভিতরে করবে, তারা কি জাতীয় প্রজেক্ট নিতে চায়, আমাদের ল্যান্ড কোথায় কোথায় ব্যাকএন্ড আছে, এগুলো দেখে আমরা তাদের সাথে না হলেও আমাদের দেশীয় অনেক বিনিয়োগকারী আছে, জি। এই খাতে বিনিয়োগ করতে চাই। তো আমি মনে করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর এটা নির্বাচনী একটা অঙ্গীকার যে ম্যাক্সিমাম লোকের জন্য একটা আবাসন সমস্যার সমাধান, আমরা নিম্ন আয় এবং মধ্য আয় দুইটা প্রজেক্ট আমরা হাতে নেব, অর্থাৎ 600 650 এসএফটির একটা ছোট্ট আবাসন, একটা ছোট্ট ছোট্ট প্লট পরিবারের জন্য। পরিবারের জন্য, আর একটা হলো 1250 1300, জি। এই জাতীয় দুইটা। এটা আমাদের পূর্ত মন্ত্রণালয় থেকে একটা ডিজাইন করে দেবে, আর আমাদের সয়েল টেস্টের ভিত্তিতে ফাউন্ডেশনটা হয়তো এদিক ওইদিক হবে। এটা আপনারা করছেন, কিন্তু যারা এটা পাবে তাদের মানে পাওয়ার প্রক্রিয়াটা কি? এই যে যেটা নিম্ন শ্রেণী, আমরা সেখানে ফেয়ার আবেদন করব যে আমাদের এই রেট, জি। আমাদের মোট এতগুলা প্লট আমরা নিম্ন আয়ের লোকদের মধ্যে দেব, সেখানে আবেদন করবে। আবেদনের পর আমরা লটারি বা একটা এমন প্রক্রিয়ায় যাব, যাচাই বাছাইটা আসলে কি প্রক্রিয়ার মাধ্যমে হবে? কারণ আমরা বিগত অনেক দেখেছি এই ধরনের নিম্ন আয়ের প্রকল্পগুলো দেয়া হয়, কিন্তু সেখানে উচ্চ আয়ের অনেকেই সেখানে না, আমরা উচ্চ আয়ের লোককে সেখানে ইনক্লুড করব না। এই যাচাইটা কিভাবে করা হয়? এটা আমাদের মানে আমরা শহরের বিভিন্ন শ্রেণী পেশার লোককে ওই কমিটিতে ইনক্লুড করব, জি। যাতে করে আমরা মনে করি যে এই জাতীয় অস্বচ্ছতা আসবে না, বা আমাদের পোরপা করে যাতে করে স্বচ্ছতাটা নিশ্চিত আমরা করার চেষ্টা করব। ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার মাধ্যমে বলি, আপনি লক্ষ্য করবেন চট্টগ্রাম শহরে জিওসির মোড় থেকে প্রবর্তক হয়ে আপনার মেডিকেলের সামনে কাতালগঞ্জ এবং পাঁচলাই এই এরিয়াটাতে হলো বেসরকারি হাসপাতাল এবং প্যাথোলজিক্যাল হাসপাতাল। জি, জি। এখানে তারা আমাদের থেকে যখন ড্রয়িং ডিজাইন নিয়েছে, গাড়ি পার্কিংয়ের জন্য যে জাতীয় ব্যবস্থা রাখার কথা ছিল তারা সেটা রাখে নাই। তারা সেখানে শুধুমাত্র তাদের ডাক্তারদের গাড়ি রাখার ব্যবস্থা করেছে। রুগীরা যে আসে প্রতিদিন হাজার হাজার রুগী, তাদের গাড়ি কোথায় থাকবে? সেই গাড়িগুলা কিন্তু ওই রাস্তা, জনবহুল রাস্তায় থাকে বিদায় যানজটটা আরো প্রকট আকার ধারণ করে। শহরের ভিতরে আপনি সট্টশ্বরী রোডে একটা গ্রামার স্কুল আছে, সেখানে সত্য থাকে
যে গাড়িবিহীন কেউকে ভর্তি করাই না, তাহলে সবার গাড়ি আছে। এই যে একটা প্রতিষ্ঠানে 1,500-2,000 গাড়ি যখন ওই স্কুল কেন্দ্রিক যেতে থাকে একসাথে, সেখানে কোনো কিন্তু ট্রাফিকও নাই, তাদের ইন্টারনাল ট্রাফিক, অর্থাৎ তাদের সিকিউরিটি গার্ডগুলা ট্রাফিকের দায়িত্ব পালন করে, তারা তাদের গাড়িগুলাই শুধু ঢুকায়, আর পাবলিকের গাড়ি যেগুলা সেগুলা তারা ব্লক করে দেয়, সেখানে একটা যানজট হয়। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীতে এই এরিয়াগুলোতে আমরা আর কোনো বেসরকারি মেডিকেল বা প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এগুলার পারমিশন দেব না। তাতে করে হয়তো কিছুটা যানজট আমরা কমাতে পারবো। এবার একটু জানতে চাইবো, আমরা দেখি যে মানে সরকার পরিবর্তন হয়, নতুন কেউ আসেন, নতুন একটা প্রতিশ্রুতি দেন, জনগণ আমরা শুধু সেটা শুনেই যাই। কিন্তু আপনি কি মনে করেন যে আপনার সাফল্যটাকে বা আপনার কাজটাকে পরিমাপ করার জন্য একটা সূচক বা একটা কেপিআই থাকা উচিত? আসলে এই ধরনের কি কোনো ধরনের কেপিআই আপনি আপনার জন্য নির্ধারণ করবেন, বা জনগণই বা কিভাবে আপনার কাজের যে গতিটা সেটা পর্যবেক্ষণ করবে, এই ধরনের কোনো কিছু কি থাকবে? ডেফিনেটলি আপনি আমার কার্য যে আমার যে মেয়াদ 1 বছর, জি, আমাদের 9 জনকে কিন্তু 1 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এটা একটা টেস্ট কেস, যে আমার মাই প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান আমাদেরকে টেস্ট কেস হিসেবে এখানে বসিয়েছে। আমার সততা, আমার নিষ্ঠা, আমার কর্মদক্ষতার উপর নির্ভর করবে আগামী দিনে আমি এখানে থাকবো কিনা, না আমাকে পদোন্নতি দিয়ে আরো ভালো জায়গায় নিয়ে যা। কাজে ইট ইজ মাই চ্যালেঞ্জ, আমি চেষ্টা করব আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে এই নগরকে একটু স্বস্তিতে নেওয়া। কারণ আমি নিজেও অনেক টাইমে রিক্সাতে যখন যাই, আমার পরিবার নিয়ে যাই, হাসপাতালে চিকিৎসার জন্য যাই, একই শিকার আমি হয়েছি। অলরেডি আমরা ভুক্তভোগী সবাই। জি, আমি একটু আবার, আপনি যেহেতু বারবার 1 বছরের কথা বললেন, এই 365 দিন পর চট্টগ্রামবাসী আপনার নেতৃত্বের কোন পরিবর্তনটি সবচেয়ে বেশি অনুভব করবে বলে আপনি মনে করেন? আমরা চেষ্টা করব সবুজায়ন এবং নান্দনিক যে কাজগুলা করব, যাতে করে জনগণ মনে করে যে অমুক এই সময় চেয়ারম্যান ছিল, সেই চেষ্টা করেছে একটা নান্দনিক কিছু করার জন্য। এটার উপর আমাদের ফোকাসিং থাকবে। যানজটটাকে আমরা একটা সহনশীল পর্যায়ে নিতে পারি কিনা, আবাসনগুলা টেকসই হয় কিনা, কাজ যাই করি না কেন সেই কাজটা টেকসই কাজ হতে হবে, গুড কোয়ালিটি ওয়ার্ক হবে। আমি আপনাকে বলি না যে আপনি খারাপ রেটে কাজ নেন। জি জি, না অবশ্যই 1 বছর কিন্তু খুব অল্প সময়, একটা এত বড় একটা চট্টগ্রাম নগরীকে উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়া, বাট অ্যাটলিস্ট কিছু জিনিস তো অবশ্যই মানুষ যেন দেখতে পায়, যে জিনিসটার জন্য মানুষ বুঝবে যে হ্যাঁ আপনি এটা দেখতে পাবেন যে 3টা মেগা প্রজেক্ট, জি জি, সেটা কিন্তু আমার হাতের উপর দিয়েই এটা সমাপ্তি হবে, এবং আমার প্রাইম মিনিস্টার এটা উদ্বোধন করবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আমাদেরকে আজকে আপনি অনেক সময় দিয়েছেন। আপনি এত বড় একটি মানে চেয়ারে আছেন, এবং সেই চেয়ার আপনি বললেন একটু আগে এত অল্প সময়ের মধ্যে এত গরম একটা চেয়ার। আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করব, এবং আমরা চাইবো যে আপনার নেতৃত্বেই যেন চট্টগ্রাম হবে পরিকল্পিত, সবুজ এবং পরিবেশ বান্ধব এবং নাগরিক বান্ধব একটি মহানগরে পরিণত হবে। আজকে আমরা ক্যাম্পাস টাইমের পলিটিক্যাল পালসে এখানেই বিদায় নিচ্ছি। আমরা আবারও ফিরে আসবো এমন একজন অতিথির কাছ থেকে এবং জানতে চাইবো তার ভাবনা। ধন্যবাদ সাথে থাকার জন্য। ধন্যবাদ।